আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসিব। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপডেট শটে। ভারত বাংলাদেশের প্রথম টেস্ট, যে টেস্টকে ঘিরে মধুর সমস্যায় বাংলাদেশ এবং ভারত দুই দলই একটা জায়গায় বেশ সমস্যায় পড়েছে বেস্ট 11 সাজাতে গিয়ে। এই সমস্যার পিছনে মূল কারণ হচ্ছে চেন্নাইয়ের লাল মাটির উইকেট এবং এসজি বল। যদিও বাংলাদেশ সাধারণত এসজি বলে ম্যাচ খেলে না, বাংলাদেশ কোকাপোরা বলে বেশি অভ্যস্ত। বাংলাদেশের জন্য অবশ্যই এটা একটা বড় সমস্যা, এসজি বলে ম্যাচ খেলাটা। কিন্তু লাল মাটির উইকেট বাংলাদেশকে নতুন একটা মাত্রায় নিয়ে গিয়েছে। চেন্নাইয়ের উইকেট যদি কালো মাটির উইকেট হতো তাহলে কিন্তু মিরপুরের উইকেটের সঙ্গে অনেকটা মিল থাকতো, কিন্তু লাল মাটির উইকেট হওয়ার কারণে বাংলাদেশের জন্য আরেকটি অ্যাসাইনমেন্ট সেখানে থাকবে। এই সমস্যাগুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশ কি রকম বেস্ট 11 সাজাবে, এর আগে একটু বলতে চাই, ভারত নিজেদের যে স্ট্রেংথগুলো রয়েছে সেটাকে প্রাধান্য দিয়েই কিন্তু বেস্ট 11টা সাজাবে। এই বেস্ট 11-এ আমার মনে হয় ভারত 3জন স্পিনারই রাখবে, এর পাশাপাশি 2জন ফাস্ট বোলার থাকবে, সিরাজ এবং বুমরা। ভারতের স্পিন শক্তি একটা বৈচিত্র্যময় স্পিন শক্তি, যেখানে বিভিন্ন ধরনের স্পিনার রয়েছে। আশ্বিন থাকবেন এবং জাদেজা, 2জন থাকছেন, এটা কমন। এর পাশাপাশি থাকবেন কুলদীপ যাদব, যিনি চায়নাম্যান। এই 3 বৈচিত্র্যময় স্পিনার নিয়ে কিন্তু ভারত ম্যাচ সাজাবে। কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের বড় স্ট্রেংথটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ফাস্ট বোলিং। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলেছে, সেই যে 11টা খেলেছে সেই 11টাই যদি বাংলাদেশ এই চেন্নাইয়ের মাটিতে খেলায় তাহলে কিন্তু বাংলাদেশ খুব একটা ভুল করবে না। যদিও স্পিন সহায়ক উইকেট থাকবে, এটা আমি মানছি, কিন্তু এর পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে, 2জন সিমিলার কাইন্ডের স্পিনার নিয়ে খেলানো এটা আমাদের জন্য খুব একটা যুক্তিসঙ্গত আমার দৃষ্টিতে মনে হয় না। তাইজুল এবং সাকিব 2জন একই ধরনের স্পিনার। তাইজুল দেশের মাটিতে কিন্তু বেশ ভালো খেলেন, কিন্তু বিদেশের মাটিতে তাইজুলের পারফরমেন্স কিন্তু খুব একটা আশানুরূপ না। তাইজুল উইকেট পায়, কিন্তু প্রচুর ওভার করার পরে, প্রচুর বল করার পরে কিন্তু তিনি উইকেট পান। এটা দলের খুব একটা ভালো ফলাফলের ক্ষেত্রে কাজে আসে না। যে কারণে আমার মনে হয় আমরা যদি আমাদের স্ট্রেংথ এই মুহূর্তে ফাস্ট বোলিং সেটাকে যদি প্রয়োগ করি তাহলে আমার যেটা মনে হয় ভারতকে আটকানোটা বেশ সহজ হবে। আমাদের যে 3জন ফাস্ট বোলার লাস্ট ম্যাচটি খেলেছে, সেখানে আপনি কাকে বাদ দিবেন? নাহিদ রানা? অবশ্যই আমি নাহিদ রানাকে বাদ দেওয়ার পক্ষে না। এই কারণে নাহিদ রানাকে নিয়ে কিন্তু ভারত বেশ আতঙ্কে রয়েছে। তার গতি এবং তার উচ্চতাকে বেশ প্রাধান্য দিয়েছে ভারত, যে কারণে কিন্তু ভারত এই জায়গায় কিন্তু এক্সট্রা প্র্যাকটিস করেছে। এই জায়গায় অবশ্যই নাহিদ রানাকে খেলিয়ে দেওয়া উচিত। হাসান মাহমুদ লাস্ট ম্যাচে কিন্তু তিনি 5 উইকেট পেয়েছেন, লাস্ট ইনিংসের কথা বলছি। তাকে অবশ্যই বেস্ট 11 থেকে সরিয়ে ফেলাটা যুক্তিসঙ্গত হবে না। তাসকিন আহমেদ হচ্ছে এই 3জন ফাস্ট বোলারের ভিতরে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন বোলার। কি কারণে তাসকিনকে বাদ দেওয়া হবে? অবশ্যই তাসকিনকে বাদ দেওয়া যুক্তিসঙ্গত হবে না। তাই আমার কাছে মনে হয় 3জন ফাস্ট বোলার রাখাটাই যুক্তিসঙ্গত। এর পিছনে আরেকটি কারণ হচ্ছে, লাল মাটির উইকেটে কিন্তু যতই স্পিন সহায়ক হোক না কেন, সেখানে কিন্তু একটু বাউন্স এবং ফাস্ট বোলাররা বেশ সহায়তা পেয়ে থাকে, এবং এসজি বলে বল পুরনো হওয়ার পরেও কিন্তু সেই বল থেকে বেশ ভালো বাউন্স আদায় করা সম্ভব। এর পাশাপাশি সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এসজি বলে কিন্তু যথেষ্ট সুইং আদায় করা সম্ভব বল একটু পুরনো হওয়ার পর থেকে। বিশেষ করে বল যত পুরাতন হবে, রিভার্স সুইং আদায় করাটা কিন্তু এসজি বলে আরো সহজ হয়ে যায়। এই কারণে এই এসজি বলের সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশের যে স্ট্রেংথটা রয়েছে সেটা হচ্ছে ফাস্ট বল, এবং এই ফাস্ট বলার যদি বাংলাদেশ বাড়তি খেলিয়ে ফেলে, আমার মনে হয় বাংলাদেশ এখান থেকেই বড় একটা ফায়দা নিতে পারবে। আমি মানছি ভারত 3জন স্পিনার খেলাবে, ভারত 3জন স্পিনার খেলালেই যে বাংলাদেশকে 3জনই স্পিনার খেলাতে হবে এটা নট নেসেসারি। আমাদের স্ট্রেংথটাকে আমরা যদি কাজে লাগাই, আমার মনে হয় ভালো কিছু করবে বাংলাদেশ। এর পাশাপাশি যে ব্যাটসম্যানগুলো রিসেন্ট ভালো পারফর্ম করেছে পাকিস্তান সিরিজে, তারাই থাকছেন। এর বাইরে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কিন্তু বাংলাদেশের জন্য একটি সমস্যার কারণ আমি মনে করি, যে 7জন ব্যাটসম্যান রয়েছে এর ভিতরে 5জন ব্যাটসম্যান হচ্ছে লেফট হ্যান্ড। বাহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি থাকায় আশ্বিন একটা ভালো ফায়দা নিলেও নিতে পারে। এর পাশাপাশি যেহেতু চায়নাম্যান কুলদীপ যাদব, তিনিও বাহাতি ব্যাটসম্যানের জন্য কিন্তু তার স্পিনটা হয়ে যাবে অফ স্পিন। এই অফ স্পিনারের ক্ষেত্রে বাংলাদেশের লেফট হ্যান্ড ব্যাটসম্যানগুলো কিন্তু বেশ ওই জায়গায় দুর্বলতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সেই দুর্বলতা কিন্তু এই জায়গায় বাংলাদেশ একটু হলেও বাংলাদেশকে ব্যাকফুটে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে। যেহেতু বাংলাদেশের হাতে তেমন একটা অপশন নেই, মাহমুদুল হাসান জয় রয়েছেন,
জয় এবং সাদমানের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে তারা কিন্তু দুজন সিমিলার কাইন্ডের ব্যাটসম্যান। এই কারণে বলছি একজন লেফট হ্যান্ড একজন রাইট হ্যান্ড, কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু দুজনের পারফরমেন্স কিন্তু একই রকম, আপস অ্যান্ড ডাউন সবসময় আমরা দেখি। যেহেতু লাস্ট সিরিজে সাদমান ভালো ব্যাটিং করেছেন, যে কারণে হয়তোবা সাদমানকেই প্রাধান্য দেওয়া হবে। তবে মাহমুদুল হাসান জয় কিন্তু যথেষ্ট ফর্মে রয়েছে, রিসেন্ট পারফরমেন্সের কথা বলছি, যেটা ডোমেস্টিক ক্রিকেট এবং আমরা যেটা তাকে দেখেছি অস্ট্রেলিয়াতে একটা 4 দিনে ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু মাহমুদুল হাসান জয় বেশ ভালো পারফর্ম করেছে। তাই মাহমুদুল হাসান জয়কেও ফেলে দেওয়ার মতো নয়, এবং মাহমুদুল হাসান জয়ের কাছ থেকে কিন্তু একটা বাড়তি সুবিধা আমরা পেলেও পেতে পারি যদি বেস্ট ইলেভেনে রাখে, কিন্তু বেস্ট ইলেভেনে রাখার সম্ভাবনা খুবই কম। কিন্তু রাখলে তার কাছ থেকে হয়তো বা তার যে অফ স্পিনটা বর্তমানে আয়ত্ত করেছে সেটাও কিন্তু আমরা পেলেও পেতে পারি। এই কারণে আমার মনে হয় বাংলাদেশের স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে এবং ভালো কিছু করবে, এই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছি।